এদিকে রুদ্র অধরার সাথে রাগ দেখিয়ে চলে এসেও যেন শান্তিতে নেই। কেমন একটা হাঁসফাঁস করতে করতে ড্রাইভ করছে। ইফতি বলল, কিছু খেয়েছিস নাকি রে? রুদ্র তপ্ত চোখে তাকিয়ে বলল, কি খাবো? ও কিছু খাসনি যখন তাহলে এমন করছিস কেন? ইফতি ওর দিকে ঘুরে বসে বলে, অধরার সাথে কিছু হয়েছে তাই না? তুই কি করে জানলি? ইফতি হেসে হেসে বলে, ভাই তোকে চেনা শেষ আমার। যেই তুই জেদ ধরে বলছিলি আসবি না, আর সেই তুই এসে অধরার সামনে একদম বিড়ালের মতো পিছে পিছে ঘুরছিস, ভাবা যায়? আর তোর মন খারাপ আর রাগ সত্ত্বেও এখন অধরাকে ঘিরেই, তাই শিওর হয়ে বলতে পারি অধরার সাথে কিছু হয়েছে। অধরার সাথে রাগ করে চলে এসেছি। ও তাহলে ওকে কল দে, বল তোমার যেন ভালো লাগছে না। রুদ্র ইফতির দিকে তাকিয়ে বলল, এখন কল দিলে ইগোতে লাগবে ভাই, দিবি না কল? ঠিক আছে, আমিও দেখি রুদ্র নেওয়াজ কতক্ষণ ইগো দেখে কল না দেয়। তুই কি চ্যালেঞ্জ করছিস? চ্যালেঞ্জ করলাম। ওকে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট। যদি অতটাকে কল দিয়ে হেরে যাস তখন কল দিবি না? বাই চান্স যদি কল দিয়ে ফেলিস তখন হেরে গেলে কি করবি? রুদ্র ঠোঁট কামড়ে ভেবে বলল, যা যদি হেরে যাই তাহলে তোকে বিশাল একটা ট্রিট দেবো। রেস্টুরেন্ট হলে যাব না, অন্য ট্রিট চাই। ওকে ডান। দুপুরবেলা আরমান নেওয়াজ আর আরিফ নেওয়াজ অফিসে একটা মিটিংয়ে ছিলেন। সেখানে গুরুত্বপূর্ণ আলোচনার মাঝে আরিফ নেওয়াজের ফোনটা বেজে ওঠে। সবাই মনোযোগ তার ফোনের দিকেই গেল। আরিফ নেওয়াজ ফোনটা সাইলেন্ট করে রাখলেন। এরপরে কল আসতে থাকতো, যার কারণে কাচের টেবিলটা কেঁপে উঠল। শেষে আরিফ নেওয়াজ বিরক্ত হয়ে ফোনটা নিয়ে উঠে দাঁড়ালো। আরমান নেওয়াজ বললেন, আরিফ বাহিরে গিয়ে কথা বলে আয়, কোনো ইম্পর্টেন্ট কল হতে পারে। আরিফ নেওয়াজ ফোনটা নিয়ে বেরিয়ে গেল। মিটিং রুমের সামনে কলটা রিসিভ করে ওপাশে থাকা ব্যক্তিকে বলছে, হ্যালো, কে বলছেন? স্যার, আপনার একটা পার্সেল ছিল। আরিফ নেওয়াজ কপাল কুঁচকে বলল, আমার পার্সেল কই? আমি তো কিছু অর্ডার করিনি। আমার নামে কি পার্সেলটা? স্যার, পার্সেলটা অধরা নেওয়াজ নামে, আর নাম্বারটা দেওয়া। আরিফ নেওয়াজ মেয়ের কথা শুনে দ্বিতীয় কথা না বাড়িয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ, ঠিক জায়গায় কল এসেছে। কী অর্ডার হয়েছে? শাড়ি অর্ডার করেছে। শাড়ি? আমি আপনার বাড়ির সামনে অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়ে আছি। আপনি কাইন্ডলি এসে পার্সেলটা রিসিভ করুন। আমার আরও পার্সেল ডেলিভারি দিতে হবে, আর এটা ক্যাশ অন ডেলিভারি বলা হয়েছে। আমি তো অফিসে আছি। তাহলে কেমন হলো স্যার? আপনি একটা কাজ করুন, গেটের কাছে দারোয়ান আছে, তাকে পার্সেলটা দিন। আর আপনাকে 400 শাড়ি দাম ফোনে পাঠিয়ে দিচ্ছি। ওকে স্যার, আমি দারোয়ানকে পার্সেলটা দিচ্ছি। আরিফ নেওয়াজের টাকা বিকাশে পাঠিয়ে দিলেন, সাথে ডেলিভারি ম্যানকেও কিছু টিপস দিয়েছেন, যেহেতু অনেকক্ষণ অপেক্ষা করছে। বিবেক বলেও তো একটা জিনিস আছে, আর সব তো মেয়ের জন্য। মেয়ের পিছনে খরচ না করলে করবেটা কি? তবে মেয়ের বুদ্ধি আছে বলা যায়। মা বকবে দেখে বাবা নাম্বার দিয়েছে, তবে আজকে বাড়িতে গিয়ে মেয়েকে একটু খেপাতে পারবেন। এত শত ভাবনা রেখে আরিফ নেওয়াজ চলে গেলেন মিটিং রুমের দিকে। অনেকটাই দেরি হয়ে গিয়েছে। মিটিং রুমে এসে দেখলেন মিটিংটা লাঞ্চ টাইমের জন্য ব্রেক দেওয়া হয়েছে। এতপর আরিফ নেওয়াজ এসে আরমান নেওয়াজের পাশে বসলেন। আরমান নেওয়াজ বলেন, কোনো ইম্পর্টেন্ট কল ছিল নাকি? ইম্পর্ট্যান্ট কলই ছিল ভাইজান। অধরা শাড়ি অর্ডার করে আমার নাম্বার দিয়ে রেখেছে, সেই ডেলিভারি ম্যান কল দিয়েছিল। আর নেওয়াজ হেসে বলে, ও, অধরা ভালোই করেছে তাহলে। বিকেলের দিকে রুদ্রার সব বন্ধু মিলে নাফিজের হলুদ সন্ধ্যার আয়োজন করছে। রেডি হয়েছে সবাই। রুদ্র এই সময় বেশি মিস করছে অধরাকে। আশেপাশে তাকে ইফতিকে খুঁজলো রুদ্র। ও না থাকা অধরা মেসেজ দিল, অধরা রাগ করছিস? তখন মিনিট 15 পর অধরা রিপ্লাই দিল, রাগ করবো কেন? ও তাহলে রাগ করিসনি, ভালোই। কি করছিস? আপনার জন্য নামের পানি নিয়ে যাচ্ছি। রুদ্র দাঁত চেপে বিড়বিড় করলো, কিরে রাগ মাইরি? বাড়িতে জাহান্নাম দেখতাম, এইখানেও অভাবে মরছি। আমি আর ওই সেই রাগ নিয়েই আছি। বুঝবি কবে তুই? আল্লাহ ভালো জানে। রুদ্র কিছু একটা ভেবে শয়তানি করে লিখলাম, জানিস তো এখানে কত মেয়ে কেমন করে যেন তাকাচ্ছে। দুজনে এসে আবার নাম্বারও নিয়ে গিয়েছে। কি করবো রে এখন? অধরা এবার একটু জেলাস হলো, কিন্তু ও চাপা স্বভাবে হয় কারণ প্রকাশ করল না। সকালে রুদ্র ওকে রাগ দেখে চলে গিয়েছিল। এখন ওর পালা। রুদ্রকে কিভাবে রাগাবে এবং চিন্তা রাখবে ও ভালো করেই জানা আছে। ও ঠান্ডা মাথা লিখলে, মেয়েরা আপনার পেছনে লাগছে তো কি করবেন? বিয়ে করে নিয়ে আসুন। আর দাঁড়ান, আজকে আব্বু আসুক, সত্যিই বলে দিব। আপনি কুপ্রস্তাব দিন আমাকে।
এমনকি রাতে যে হাত ধরেছিলেন সেটাও বলে দিব। আবার এখন যে মেয়েদের নাম্বার দিয়েছে সেটাও বলে দিব। রুদ্র কি কম? সে মেসেজটা পড়ে দম না দিয়ে সাথে সাথে আরিফ নওয়াজকে সরাসরি কল করলো। আরিফ নওয়াজ অসময় রুদ্র ফোন পেয়ে ভাবুক হয়ে রিসিভ করল। রুদ্র এ পর্যন্ত আরিফ নওয়াজকে কল দেয়নি, বলতে গেলে প্রথমবারই দিল। সেখানে নাম্বার সেভ করতে মিস করছিল, কথা হয়নি। আরিফ নওয়াজ রুদ্র দেওয়া কলটা রিসিভ করলো। রুদ্র শুরুতে বলল, মেজো আব্বু আমি রুদ্র। ও রুদ্র, হ্যাঁ বলো, কি করছো? অফিস থেকে বাড়িতে যাব, শুনলাম বন্ধুর বিয়েতে গিয়েছো। মেজো আব্বু একটা কথা বলবো? বলো। আসলে না বলে থাকতে পারলাম না, বলতে এক প্রকার বাধ্য হলাম। সমস্যা নেই, বল। তার আগে বলো, অধরাকে কিছু বলবে না? কেন, অধরা কিছু করেছে? না, তাহলে? রুদ্র নাট্যক ভঙ্গিতে বলল, কিছু করেনি, কিন্তু মেজো আব্বু তোমার মেয়ে সবসময় আমাকে থ্রেট দিচ্ছে। আরমান কপাল ভাঁজ ফেলে বলল, কি বলে থ্রেট দিচ্ছে? রুদ্র হাঁপ ছেড়ে বলল, আমি যে এত বছর দেশে আসিনি, তোমার মেয়েকে না দেখে দোষ দিয়ে গিয়েছি, এটা তোমার কাছে স্বীকার করছি। মিথ্যের আশ্রয় আমি নিলাম না। এখন কথার মধ্যে কথা হলো, তোমার মেয়ে সবসময় শুধু বলছে আব্বুর কাছে বিচার দেব। আপনি এমন অমন, আপনি মেয়েদের সাথে ঘুরেন, মেয়েদের নাম্বার দিন, আবার এইমাত্র ফোন দিয়েছি একটু কথা বলার জন্য, তাও একই কথা বলে। আচ্ছা, তোমার কি আমাকে দেখে এরকম মনে হয় মেজো আব্বু? আরিফ নাজ ভাবুক গলায় বলো, না তোমাকে তো এমন মনে হয় না। অধরা এত বছর পরে তোমাকে দেখছে তো তাই মনের মধ্যে উল্টোপাল্টা কথা আসছে। আমি অধরাকে বোঝাবো, তুমি চিন্তা করো না। তুমি আগেই ওকে কিছু বলো না, যদি ও কিছু বলে তাহলে বলো, না হলে বুঝবো। তোমাকে বলে দিয়েছি, ঠিক আছে? রুদ্র ফোন কেটে দিয়ে বাঁকা হেসে বিড়বিড় করে বলল, এখন বলিস আমি তোকে কুপ্রস্তাব দিই, কিচ্ছু বিশ্বাস করবে না। এখন আমারই ভালো হবে। কুপ্রস্তাব দিল তুই তোর বাবাকে? বলল সে বিশ্বাস করবে না। তখনই ইপ্তি এসে ওর কাঁধে চাপড় মেরে বলল, কিরে অধরা, সাথে কথা বলছিলি নাকি? রুদ্র হেসে বলল, রুদ্র না বাজিতে হারার পাত্র নয়। ইপ্তিকে এই বলে মনে মনে বলল, রুদ্রনাজ আসলে হারার পাত্র নয়। কথা বলিনি ঠিকই, কিন্তু মেসেজ তো দিয়েছিস। তুই তো তখন বলিসনি মেসেজ দেওয়া যাবে না, শুধু বলেছিলি কল দেওয়া যাবে না। তাই সিম্পল, আমি হারিনি। ইপ্তি অবাক কণ্ঠে বলল, তাহলে সত্যি কথা বলিসনি অধরার সাথে? তাহলে কি 24 ঘন্টা পরই কথা বলবি? ভালোই, তাহলে চল নাফিজের কাছে যা। চল। সন্ধ্যার দিকে রুদ্র অধরা হোয়াটসঅ্যাপে একটা ছবি পাঠালো। অধরা দেখলো রুদ্র, ইপ্তি আরও দুটি মেয়ে একসাথে ছবি তুলছে। বেশ একটা দূরত্ব নেই। অধরা জেলাস ফিল হয়ে ছবিটা দেখে হাহা ইমোজি সেন্ড করলো। পাশেই আবার আদ্র বসে ওর কাণ্ড দেখছিল। ওদিকে রুদ্র হাহার রিয়াক্ট দেখে ওকে আরও জেলাস ফিল করাতে লিখল, আমার পাশে যে দাঁড়িয়ে আছে মেয়েটা কেমন রে, পছন্দ হয়? অধরা দাঁত চেপে লিখল, ভালোই তো। আদ্র বলল, কার ছবি পাঠিয়েছে এটা দেখি। অধরা ফোনটা কাত করে আদ্রকে ছবি আর মেসেজ দেখালো। আদ্র বলল, তুই আর কিছু লিখিস না, ও তোকে জ্বালাতে এমন করছে, তুই ওর মতো করে ছবি তুলবি। ও যা করবে তুইও উল্টো তাই করবি, দেখবি তুইও পারছিস। এখন ছবি কিভাবে তুলব? আমার সাথে তুলবি। আয়, আমার সাথে ঘুরতে নিয়ে যাব তোকে। এখন যাব না, আব্বু আসবে একটু পর। এখন বাহিরে গেলে বকবে না, রেডি হয়ে আয়। আব্বু জিজ্ঞেস করলে কি বলবো? বলবি পড়াশোনার বিষয় কোনো কিছু আনতে যাবি। আর তুই কি একা একা যাবি? আমি নিয়ে যাব ভাইয়া, তাই এখন থাক না। তুই কি যাবি? অধরা রুমে ফিরে রেডি হয়ে নিচে নামলো। আদ্র রেডি হয়ে গাড়ি বের করতে গিয়েছে। অনিমা মেয়েকে জিজ্ঞেস করলো, কোথায় যাবি এখন? আম্মু, একটা বই কিনতে যেতে হবে এখন। তোর আব্বুকে ফোন কর বল। না, আব্বু বুঝতে পারবে না, আমার যেতে হবে। অনিমা মেয়েকে শুনিয়ে বলল, না তোর আব্বু তো তা পারবে কেন, সে তো লেখাপড়া করেনি। অধরা মুখটা গুমুট বাঁধিয়ে বলল, আব্বু আসুক শুধু আজকে। হ্যাঁ আসুক, তোর আব্বু আমাকে কি করবে? ভয় পাও না আব্বুকে? কে ভয় পায়? আমি? উল্টো তোর আব্বু ভয় পায় আমাকে। অধরার মুখের ওপর বলে দিল, তাহলে আব্বু যখন বকে তখন চুপ থাকো কেন? তাকে তো কিচ্ছু বলতে পারো না, আর সব রাগ আমার উপর আসে শুধু।
বাইরে থেকে আদর ডাক দিল। অদরা সেদিকে যেতে যেতে ওর মাকে উদ্দেশ্য করে বলে গেল, শুধু আজ বাড়ি ফিরি সব বলে দিব, সব রাগ শুধু আমারও ঝড়ো তাও বলে দিব। সন্ধ্যার পর সব বন্ধুরা যেভাবে নাফিজের হলুদ সন্ধ্যা আনন্দ ব্যস্ত, সেখানে অদরা পাঠানো ছবি দেখে প্রচণ্ড রেগে গেল। এক ছেলের সাথে দাঁড়িয়ে কাপল ছবি তুলছে, এমনভাবে তুলছে ছেলেটাকে বোঝা যাচ্ছে না, তবে অদরাকে স্পষ্ট বোঝা যাচ্ছে। রুদ্র বেশ বুঝতে পারছে ওকে ঠিক একইভাবে জেলাস ফিল করাতে ছবিগুলো দিয়েছে। রুদ্র সব থেকে সরে গিয়ে দাঁড়ালো, ছবিটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখে ওর মাকে কল দিল। রুকাইয়াকে কিছু বলতে না দিয়ে ও বলল, মা একটু সরে আলাদা জায়গায় যাও তো। রুকাইয়া রুমে ছিল, বলো রুমেই আছি বল। মা, অদরা আজকে কি বাইরে গিয়েছিল নাকি? ও তো বই কিনতে বাইরে গিয়েছিল। সাথে কে গিয়েছিল? আদ্র? আদ্রই গিয়েছিল। ওদের একসাথে ফিরতে দেখেছ? মাত্র ফিরল। রুদ্র আবারও ছবিটা দেখে কিছু ভাবলো। আচ্ছা মা, আদ্রর কি রঙের শার্ট পরে গিয়েছিল? রুকেয়া ছেলেকে প্রশ্ন শুনে অবাক না হয়ে পারল না। তখন আদ্রকে কী রঙের জামা পরতে দেখেছেন সেটা মনে করে ফটাফট বলে দিলেন, আদ্র সাদা শার্ট পরে বেরিয়েছিল। থ্যাংক ইউ মা, রাখছি। আর এগুলো কাউকে বলো না, একটা দরকারে জানার জন্য জিজ্ঞেস করলাম। ঠিক আছে। রুদ্র কলটা কেটে দিয়ে অদরার সেই ছবিতে রিয়াক্ট দিয়ে লিখল, ভালোই তো, চালিয়ে যা, বেস্ট অফ লাক। বাড়িতে এসে পরিচয় করিয়ে দিস। মেসেজটা অদরার দেখার অপেক্ষা করলো না, ফোনটা সাইলেন্ট করে বন্ধুদের কাছে চলে গেল। এদিকে অদরার মেসেজ দেখে তেলে বেগুনে জ্বলে উঠল। ফোনটা ফ্লোরে ছুঁড়ে মেরে রুম থেকে হন হন করে আদ্র রুমে চলে গেল। আদ্র বিছানায় হেডফোন ঠেলান দিয়ে হেডফোনে গান শুনছিল। অদরার কোনো কথাবার্তা ছাড়াই আদ্র চুল ধরে মাথা ঝাঁকাতে শুরু করলো। আদ্র কোনো রকম হেডফোন খুলে নিয়ে বলল, এ কি করছিস? ছাড়। অদরা না ছেড়ে দাঁত চেপে বলল, তোমার জন্য সব হলো। আমি আগে বলেছিলাম এখন বাইরে যাব না। ওই বলছিলাম রুদ্র ভাইয়ের সাথে এসব নিয়ে কোনো কাহিনী করতে চাই না। তোমার জন্য বাইরে গিয়ে ছবি তুলে রুদ্র ভাইকে দিলাম, কিন্তু সে বলল ভালোই তো চলছে, যা, বেস্ট অফ লাক। মানে আদ্র অদরার হাত দুটো ধরে বলল, তাই আমাকে মারবি কেন? রুদ্রকে গিয়ে মার। আর এই হাত না তোর অক্টোপাস, ধরলে আর ছাড়ানো যায় না। এভাবে কেউ মারে? অধরা রাগ সামলাতে না পেরে বলল, তোমার কথা আর সোহার কথা আমি সবাইকে বলে দিব এখনই। বলে চলে যেতে নিলে আদ্র খপ করে ওর হাত ধরে বিছানায় বসালো। এরপর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, এত রাত, তুই শান্ত থাক, আমি দেখছি। আদ্র অধরাকে কোনো রকম শান্ত করে বলল, চকলেট খাবি? বাইরে থেকে এনে দেব? লাগবে না, সোহাকে এনে দিও। কেন, তোকে এনে দিই, রাগ কমবে। লাগবে না, এখন শুধু একটা কাজ করবে, এমন কাজ করো যাতে রুদ্র ভাই রেগে যায়। কাপল ছবি তুলে দিলাম তো, ভাইয়া তোকে নিয়ে তো রেগে যায়নি আর জেলাসও হয়নি। অধরা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করলো, জেলাস হবে মানে? আদ্র দরজার দিকে একবার তাকিয়ে পরপর অধরার দিকে তাকিয়ে অবনীলায় বলো, ভাইয়া তোকে ভালোবাসে। অধরা সোজা গলায় বলো, জানি, আমি আগে বুঝেছি। আদ্র খুশি হয়ে বিছানায় উঠে বলো, সত্যি বুঝেছি? যাক, তাহলে আমার আর বেশি কিছু করতে হলো না। মেসেজে কাজ হয়েছে। মানে কিসের মেসেজ? আদ্র তালে তালে বলল, তোর অনুমতি ছাড়া ভাইয়ার ফোনে মেসেজ দিয়েছি। এই শুনে অদরা চোখ বড় বড় হয়ে গেল আর শিওর হতে জিজ্ঞেস করলো, মেসেজটা বাংলা লিখেছ তাই না? আদ্র ফিচেল হেসে বলল, তাহলে তো ভাইয়া বলই দিয়েছে। অধরা রাগী কণ্ঠে বলল, তুমি জানো মেসেজটা নিয়ে কি সমস্যা করেছিলাম? পরে সেটা ওনাকে বুঝিয়ে দিয়েছি মেসেজটা আমার না। পরে বিশ্বাস করেছে। আর এখন তোমার মাথা চুল যদি না আমি তুলছি। আদ্র সাথে সাথে উঠে রুম থেকে বেরিয়ে গেল। অধরা পেছন পেছন দৌড়ে গেল। আদ্র দৌড়ে নিচে এলো, অধরাও এলো। ড্রয়িং রুমে আরিফ নেওয়া যায় অনিমা উপস্থিত ছিলেন। আরিফ নেওয়াজ মেয়েকে ডেকে কাছে বসালেন। আদ্র গিয়ে অনিমার পেছনে দাঁড়ালো আর বলল, মেজো আম্মু, তোমার মেয়ে আর একটু হলেও মাথা থেকে চুল সবগুলো উঠিয়ে নিত। ভাগ্যিস দৌড়ে এসেছি। অনিমা আদ্রর মাথায় হাত রেখে অধরাকে বলল, তোর কি এই ছেলে চুলই নজরে যায়? যা আদ্র, ও আর তোকে মারবে না। আদ্র মাথায় হাত দিয়ে চলে গেল। অধরা বাবার পাশে এখন একটু জোরই পেয়েছে বলা যায়, তাই এখন আর কোনো উত্তর দেওয়ার প্রয়োজন মনে করল না। এই সময় বাড়িতে ঢুকলো
দারোয়ান হাতে সেই পার্সেল। দারোয়ান পার্সেলটা আরিফ নেওয়াজের দিকে দিয়ে বলল, ভাইজান এটাই দুপুরে এসেছে। আরিফ নেওয়াজ সেটা অধরাকে দিল। অধরা তো বুঝতে পেরেছে এটা কিসের পার্সেল। ও পার্সেলটা হাতে নিয়ে দৌড়পাটি দাঁত বের করে হেসে ওর বাবাকে বলল, আবু রাগ করনি তো? আরিফ নেওয়াজ হাসলেন মেয়ের কথায়। ভেবেছিল মেয়েকে একটু খেপাবে, কিন্তু তার হলো কই। এই মেয়ে হাসিতে সব উবে গিয়েছে। তিনি সোজা হয়ে বললেন, উফ, রাগ করবো কার উপর? আমার সব তো তোমারই। একটা কেন, 10টা পার্সেল হলো, রাগ করতাম না। আনিমা দুজনের কথা শুনে এবার আর কিছু বলল না, শুধু তাকিয়ে রইল। এক এক সময় বাপ মেয়ের কিছু মুহূর্ত দেখে তিনি অবাক না হয়ে পারেন না। অধরা হেসে একবার আনিমার দিকে তাকালো, পরপর আরিফ নেওয়াজকে বলল, আব্বু জানো আম্মু কি বলেছে? কি বলেছে? আম্মু বলেছে তোমাকে দেখে নাকি ভয় পায় না, উল্টো তুমি নাকি ভয় পাও। আরিফ নেওয়াজ গাল খাকারি দিয়ে আনিমার দিকে তাকালেন। আনিমা তো আরও অবাক, সেই কথা আবার এই মেয়ে বলে দিচ্ছে। আনিমার চোখ নিচে নামিয়ে কিচেনে চলে গেল। অধরা থামল না, আজকে সব বলে দেবে। কয়েক সেকেন্ডের বিরতি নিয়ে আবারও বলল, জানো আম্মু না সবসময় শাসনের উপরে রাখে, একটা কথা বলা যায় না, কেমন যেন করে। আরমান নেওয়াজ কথাগুলো শুনতে শুনতে নিচে নামলো। এতপর হেসে হেসে আনিমাকে আদেশ করে বলেন, ভাবি তোমাকে যদি এরপর দেখি অধরাকে বকেছ তাহলে কিন্তু তোমার নামে মামলা দিব। আনিমা ফোঁস করে শ্বাস ছেড়ে বলো, যান, আপনাদের মাকে আর কিচ্ছুটি বলবো না। আমিও দেখবো কতদিন আলগে আলগে রাখেন ওকে। পরে বাড়ি গেলে তখন কি হবে? শেষে কথাটা মুখে ফসকে বলে দিয়েছে। তবে আরমান নেওয়াজ প্রচণ্ড রেগে গেলেন। মুহূর্তে চোখ দুটো রক্তের মতো লাল হয়ে গেল। অনিমা অধরার বিয়ের কথাটা বলে আরমান নেওয়াজের দিকে তাকালো। সে যে রেগে গিয়েছে অনিমা সেটা বুঝতে বাকি রইল না। এরপর মেয়ের বিয়ের ব্যাপারে আর কোনো কথা তুলল না। আরমান নেওয়াজ গম্ভীর হয়ে গিয়ে আরিফ নেওয়াজের পাশে বসলেন। অধরা পার্সেলটা নিয়ে উপরে চলে এলো। রুমে এসে পার্সেলটা খুলে শাড়িটা দেখলো। যেমন চেয়েছিল তেমনই পেয়েছে। শাড়িটা আরও কিছুক্ষণ দেখে কাবাটে তুলে রাখলো, আর ঠিক করে রাখলো কোনো একটা বিশেষ দিনে পরবে এটা। রাত প্রায় 1টা ছুঁইছে। রুদ্র আর ইফতি রুমে ফিরল। দুজন একই রুমে নিয়েছে। ইফতি পাঞ্জাবি পায়জামা খুলে একটা টি শার্ট আর শর্ট প্যান্ট পরে এসে ওর বেডে শুলো। রুদ্র পাঞ্জাবি পায়জামা খুলে টি শার্ট আর শার্ট প্যান্ট পরে ওর বেডে এসে শুলো। রুমটা সিঙ্গেল, দুটো বেড, দুজনে কোনো কথা ছাড়া যে যার মতো শুলো। ইফতি নিজের মতো ঘুমিয়ে গেল। রুদ্র ফোনটা হাতে নিল। সেই যে অধরাকে মেসেজ দিয়ে সাইলেন্ট করে রেখেছিল, এবার আর মেসেজ দিয়েছে কিনা দেখা হয়নি। অধরা কোনো মেসেজ দিয়েছে নাকি তাই দেখতে হোয়াটসঅ্যাপে ঢুকলো, কিন্তু কোনো মেসেজ দেয়নি। রুদ্র আশ্চর্য হলো। মেসেঞ্জারে ঢুকলো, সেখানেও কোনো মেসেজ দেয়নি। মনে মনে বলল, আমি যে মেসেজ দিয়েছি সেটা দেখে তো কোনো রিয়াক্ট করে মেসেজ দেওয়ার কথা, কিন্তু দিল না কেন? এদিকে অধরা বিভোরে ঘুমাচ্ছে। ফোনটা তখন ছুঁড়ে মেরে ডিসপ্লে নষ্ট করে ফেলেছে। সকালে তার বাবাকে বললে ঠিক করে দেবে। পরদিন সকালবেলা রুদ্র ঘুম ভাঙতে আবার ফোনটা নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। অধরা এখনও অ্যাক্টিভ দেখতে পাচ্ছে না। ভাবলো অধরা কি রাগ করেছে, কিন্তু রাগের মতো তো কোনো কথা বলেনি। দুপুরের দিকে আরিফ নেওয়াজ অধরার ফোনটা ঠিক করে ড্রাইভারকে দিয়ে বাড়িতে পাঠিয়ে দিয়েছে। ড্রাইভার এসে অধরাকে ফোনটা দিয়ে গিয়েছে। অধরা রুমে না গিয়ে ড্রয়িং রুমে বসলো। ফোনটা উল্টিয়ে পাল্টে দেখে শুরুতে ফেসবুকে ঢুকলো। সামনে পড়ল রুদ্র দেওয়া স্টোরি। সাথে সাথে চাপ দিয়ে দেখলো রুদ্র, ইফতি আর নাফিস একসাথে ছবি তুলছে। সবার গায়ে হলুদ লাগানো। আশেপাশে লাইটের ছবিটা আরও বেশি ঝলমল করছে। অধরা স্টোরিটা স্ক্রিনশট নিয়ে নিল। এরপর ছবিটা হাহা রিয়াক্ট দিয়ে রাখলো। এতেই যেন ওর খুশি দ্বিগুণ হলো। এরপরে রুমে চলে এলো। এর কয়েক মিনিট পরই সোহা এলো। অধরা ফোনটা রেখে বিছানায় বসে বলল, আয় বস। সোহা বিছানায় বসে বলল, কি করছো? কিছু না। আপু, রুদ্র ভাইকে মিস করছো? অধরা হেসে বলল, কি মিস করব? কেন, করছো না বুঝি? সত্যি? রুদ্র ফোন হাতে নিয়ে অধরার হাহা রিয়াক্ট দেখে তৎক্ষণাৎ ফোন দিল অধরাকে। আর এখন কল দিতে পারে।
ইফতি দেওয়া চ্যালেঞ্জের সময়ও শেষ। এদিকে সোহা চলে যাওয়ার পরে অধরা রিডিং টেবিলটা গুছিয়ে রাখছিল, তখন রুদ্র কল আসে। অধরা কলটা রিসিভ করলো। রুদ্র ভেবেছিল হয়তো অধরা কলটা ধরবে না বা সময় নিবে ধরতে, কিন্তু সাথে সাথে কল ধরা রুদ্র বেশ অবাক। রুদ্র স্বাভাবিক গলায় অধরাকে বলো, কিরে কেমন আছি? ভালো, আপনি কেমন আছেন? ভালো। তো স্টোরিতে হাহা রিয়াক্ট কেন দিলি? আমার হাসি পেয়েছে তাই দিয়েছি। ও, পোস্টে হাসি কি পেলি? আমার কি নাচছিলাম নাকি? কোনো ফানি মোমেন্টের ছবি ছিল? দেখুন ছবিতে যাই ছিল না কেন, আমার হাসি পেয়েছে তাই হাহা রিয়াক্ট দিয়েছি। তুই হাহা দিবি কেন? কয়েকশো লোক স্টোরি দেখলো, কই তারা তো হাহা দেয়নি, আর তোরই দিতে হবে কেন? লাভ রিয়াক্ট চোখে পড়েনি? না পড়েনি। এরপর শুধু দিয়ে দেখছি তোর হাড্ডিকুটি ভেঙে দেব। আচ্ছা হাড্ডিকুটি ভাঙ, কথা তা না। সকাল থেকে এ পর্যন্ত অ্যাক্টিভ ছিলি না কেন? এমনি। তো এখন কি করছিস? কিছু না। রুদ্র বাঁকা হেসে জিজ্ঞেস করলো, তোর কালকে বয়ফ্রেন্ডের সাথে কেমন ঘুরলি? ভালো। আমি বাড়িতে গেলে ওই ছেলেকে ডাকিস তো, কথা বলবো না। অধরা গাল ফুলিয়ে বলেই দিল, ওটা আদ্র ভাই ছিল। রুদ্র না বোঝার ভান করে বলো, কি আদ্র হবে কেন? মিথ্যে বলছি। আমি জানি ওটাই তোর বয়ফ্রেন্ড। মোটেও সত্যি কথা জানে না। ওটা আদ্র ভাই ছিল। দাঁড়ান, আমাদের ছবি দিচ্ছি। কালকে দুজন ছবি তুলেছিস? রুদ্র হেসে বলো, ছবি দিতে হবে না, আমি জানি ওটা আদ্র ছিল। আমি মাকে ফোন দিয়ে তখনই খোঁজ নিয়েছি, বুঝেছি। ভালো হয়েছে। এখন একটা ইম্পর্টেন্ট কথা বলবো আপনাকে। হ্যাঁ বল। ভাইয়া মনে আছে ওই দিন একটা মেসেজ ভুল করে গিয়েছিল? আবার কি হয়েছে সেটা নিয়ে? কিছু হয়নি, তবে ওই মেসেজটা আদ্র ভাই লিখেছিল। আমার কাছে ভাইয়া স্বীকার করছে। ও হয়তো মজা করে দিয়েছে। দিয়েছে ইচ্ছে মতো মার, এরপর আর দিবেন। তুই আমার ভাইকে মেরেছিস? আর তুই যে মেজো আব্বুর কাছে আমার নামে বিচার দিতে চাইছিলি, দিয়েছি না কেন? মানে? ভালোই হলো। আচ্ছা রাখছি। ডাকছি ইফতি, পরে ফোন করব। ঠিক আছে। রাত 10টা আবার রুদ্র অধরাকে কল দেয়। অধরা ফোন রেখে ড্রয়িং রুমে এসে টিভি দেখছিল, তাই ফোনটা ধরতে পারেনি। রুদ্র আর দুবার কল দিয়ে শুয়ে পড়ল। এর পরপর আরমান নেওয়াজ রুদ্রকে কল দিলেন। হ্যাঁ বাবা বলো, কি করছো? রুমে এসে ব্যাগ গুছিয়ে শুয়ে পড়লাম। ও কালকে কখন আসবে? সকালে ইফতিকে নিয়ে রওনা দেব। পৌঁছাতে দুপুর তো হবেই। ঠিক আছে। আর অধরাকে নিয়ে কিছু ভাবলেন? ভেবেছি, বিয়ে করবো ওকে। কিন্তু এখনই মেজো আব্বুকে বললে ভাববে যে তোমাদের চাপে পড়ে ওকে বিয়ে করতে চাইছি। এখন কালকে বাড়িতে এসে তোমার আর মায়ের সাথে আলোচনা করছি। কথাটা ঠিক বলেছ। আচ্ছা তাহলে বাড়িতে এসো। রুদ্র ফোনটা রেখে গভীর একটা শ্বাস ছাড়ল। ইফতি ওর দিকে তাকিয়ে বলল, কিরে টেন্স মনে হচ্ছে? অধরাকে নিয়ে। আবার কি হলো? এর সাথে কিছু হয়নি, হয়েছে ওর বাবাকে নিয়ে সমস্যা। ওকে পেতে হলে ওর বাবার মন জয় করতে হবে, কিন্তু সেটা করব কি করে? তাই তো ভেবে পাচ্ছি। ইফতি কিছুক্ষণ ভাবলো, সাথে রুদ্র। ইফতি বলল, অধরার বাবার পছন্দ জিনিস কী রে? ওনার পছন্দের জিনিস তো অধরাই। তাহলে তুই অধরার সাথে সাথে থাকবি, ওকে কেয়ার করবি। মনে কর একটু বেড়ার মতো অধরার পেছন পেছন থাকবে। রুদ্র চোখ ছোট ছোট করে বলল, একটু বেশি আশ্রম হয়ে যাবে না? আরে তাই করতে হবে, না হলে মন জয় করবি কি করে? ঠিক আছে, ভালো ভালো আইডিয়া দি। পরদিন দুপুর দুপুরে রুদ্র বাড়িতে এলো। এসেই রুমে লাগেজটা রেখে ওর মায়ের সাথে দেখা করতে চলে গেল অধরার রুমের দিকে। অধরা রুমে ছিল না, ছাদে সোহার সাথে ছিল। রুদ্র খুঁজতে খুঁজতে সেখানে গেল, দেখলো অধরা সোহা অন্যদিকে দাঁড়িয়ে আছে। সোহা পিছনে ফিরে রুদ্রকে দেখে যেই ডাক দিবে ঠিক তখন রুদ্র চুপ থাকতে বলল, আর ইশারায় করল চলে যেতে। সোহা বুঝতে পেরে আলগোছে অধরার কাছ থেকে পিছিয়ে গিয়ে চলে গেল। রুদ্র টিপ পায়ে এগিয়ে অধরার চোখ ধরল। অধরার চোখের ওপরে থাকা রুদ্রর হাত ধরে বল, কি রে সোহা, পাশে থেকে এমন মজার কোনো মানে হয়? আর তোর হাত এমন হয়ে গেল কেন? কেমন যেন ছেলেদের হাতের মতো। রুদ্র মুখ টিপে হাসছে। অধরা নাকে গেল রুদ্রের পারফিউমের ঘ্রাণ। পরক্ষণে বলো, রুদ্র ভাই? রুদ্র চোখ ছেড়ে দিতেই অধরা পেছনে ফিরে বলল, আমি ভেবেছিলাম হয়তো সোহা। ও, পরে বুঝলি কি করে? ওই আপনার পারফিউমের স্মেল পেয়ে। রুদ্র হাতে থাকা বেলি ফুলের মালা অধরার দিকে এগিয়ে দিয়ে বলল, আজকেও আসার সময় ফুলগুলো পেয়েছিলাম, তাই তোর জন্য নিয়ে এলাম। অধরা হাতে নিয়ে এতপর বেলি ফুলগুলো নাকের কাছে নিয়ে সুখে হালকা হেসে বলো, থ্যাংক ইউ, ওয়েলকাম। মাত্র এলে? ফ্রেশ হয়নি? অধরা আদেশ করে বলে, এক্ষুনি কে ফ্রেশ হবেন? রুদ্র হেসে বলো, আদেশ করছিস?
করছি। আপনি যে আমাকে আদেশ করেন, তাহলে আমি কি এই ছোট্ট আদেশ করতে পারি না? রুদ্র মাথা নাড়িয়ে বলল, পারিস, হাজারবার পারিস। তাহলে যান, গিয়ে ফ্রেশ হন। রুদ্র চলে গেল। অধরা ফুলগুলো নিয়ে খুশি মনে রুমে ফিরল। সন্ধ্যা আরমান নেওয়াজ আর আরিফ নেওয়াজ বসেছিল ড্রয়িং রুমে। দুজনে নিজেদের মতো ফোন স্ক্রল করছিলেন। রুদ্র এসে বসলো। আরিফ নেওয়াজ দিকে তাকিয়ে বলল, মেজো আপু, একটা কথা বলবো। আরিফ নেওয়াজ ফোনটা পাশে রেখে বলল, হ্যাঁ বলো। মেজো আপু, আমি তো একেবারে চলে এসেছি, আর যাব না। আরিফ নেওয়াজ হেসে বলল, এত ভালো কথা। রুদ্রর বাবা ও মেজো আপুর দুজনকে উদ্দেশ্য করে বলল, বাবা, মেজো আপু, তোমাদের দুজনকে বলছি, অনেক ভেবে দেখলাম আমার যোগ্যতা অনুযায়ী একটা চাকরি করতে গেলে ভালো জায়গায় চাকরি পাবো, কিন্তু আমি তা কাজ করব না, যেহেতু আমাদের একটা কোম্পানি রয়েছে। আমি চাচ্ছি তোমাদের ওখানে কাজ করতে। তোমরা কি বলো? আরমান নেওয়াজ আর আরিফ নেওয়াজ দুজনে বেশ সন্তুষ্ট হলেন রুদ্রর কথা। আরিফ নেওয়াজ বললেন, রুদ্র, সব তো তোমারই ভবিষ্যতের জন্য করা, এতে আবার বলার কি আছে? কালকে থেকে যেও। থ্যাংক ইউ মেজো আপু। এর একটু পরে অদরা নিচে এলো। প্রতিদিনের মতো আজকেও ওর বাবার জন্য কফি বানালো। ওর পাশে আনিমা আবার রুদ্র বাবার জন্য কফি বানালো। অদরা কফি নিয়ে এসে আরিফ নেওয়াজকে দিল, আর আনিমা দিল রুদ্র আর আরমান নেওয়াজকে। আরমান নেওয়াজ কফি নিল, কিন্তু রুদ্র নিল না। আনিমাকে জিজ্ঞেস করলো, মেজো আপু কফি কে বানিয়েছে? অনিমা উত্তরে বললেন, আমি বানিয়েছি। কেন? খাবো না, নিয়ে যাও কফি। আনিমা কপালে ভাঁজ ফেলে বলো, কেন, তোর আবার কি হলো? রুদ্র অধরার দিকে তাকিয়ে বলো, অধরা যে পর্যন্ত কফি না বানিয়ে দিবে সেই পর্যন্ত কফি খাবো না। আরমান নেওয়াজ ছেলের কথা কেসে উঠলেন। আরিফ রুদ্রের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। আনিমা রুদ্রের কথা উত্তরে হেসে বলো, রুদ্র, অধরা তো কফি বানায় না, যদিও বানায় ওর আব্বুর জন্য। রুদ্র গা ছাড়া ভাব নিয়ে বলো, সেটা কথা না, যদি আমি কফি খাই তাহলে অধরা বানানো কফি খাবো। আরমান নেওয়াজ হেসে হেসে ছেলেকে বলো, রুদ্র, আশা বাদ দিয়ে দাও, অধরা কারোর জন্য কফি বানায় না। রুদ্র অধরার দিকে তাকালো। অধরা চলে গেল সিঁড়ির দিকে। সিঁড়ি বেয়ে মাঝখানে যেতেই আদ্র নামলো। অধরা শুধুই আদ্র পিঠে কিল মেরে উপরে চলে গেল। আদ্র পিঠে হাত দিয়ে বিড়বিড় করে বলল, উফ, শয়তানটা খালি খালি বাড়ে। আদ্র নিচে নামলো। অনিমা আদ্রকে দেখে বলল, ব্যথা পেয়েছিস? আদ্র হেসে বলল, না, ব্যথা পাবো কেন? তোমার মেয়ের হাতে না অক্টোপাস, আমাকে দেখলে পেঁচিয়ে মারতে মন চায়। ওর কথা আরমান নেওয়াজ আরিফ নেওয়াজ দুজনেই হাসলেন। অধরা আর কিছু পারুক আর না পারুক, আদ্রকে দেখলে একটার একটা কাণ্ড করে। আদ্র অভ্যস্ত। রুদ্র সবার থেকে উঠে রুমে ফিরে এলো। ফোনটা নিয়ে ব্যালকনিতে চলে গেল। বেতে চেয়ারে বসে ইপ্তিকে কল দিল। ইপ্তি, কেমন আছিস? এই ভালো, তুই কেমন আছিস? তোর স্বাস্থ্য অধরা কেমন আছে? ভালোই। শুরু থেকেই কেমন যেন রেগে যায়, তবে এক ধমক দিলে আবার ঠিক হয়, না হলে বুঝিয়ে বললে ঠিক। ওর রাগ তুই কন্ট্রোল করতে পারবি। আর তাহলে সত্যি তোদের পারিবারিক ব্যবসা? অফিসে জয়েন করবি? বিদেশে যাবি না? আর ইউ ম্যাট? রুদ্র, তুই বিদেশে গিয়ে তিলে তিলে ঘরে তোলা নিজের স্বপ্নগুলো এভাবে নষ্ট করবি? রুদ্র সাজ ছেড়ে বলল, দরকার হলে তাই করবো। অধরাকে আমার চাই। চাইতে তো কোনো দোষ নেই, তাই আর ফিরে যাবি না, এটা মানা যাচ্ছে না ভাই। না মানলেও মানতে হবে, তবুও ভেবে দেখিস ভাই। ইপ্তির সাথে কথা বলতে বলতে রুদ্র ব্যালকনির দিকে তাকিয়ে যেন পড়ল অধরার কথা। সেই দিন অধরা বলছিল ব্যালকনিটা ফুলের গাছ এনে লাগাতে। ব্যালকনিটা নাকি ওর খালি খালি লাগে। আসলে খালিই তো। রুদ্র ইপ্তিকে বলল, ফুলের গাছ কোথায় পাওয়া যাবে রে? কেন, নার্সারিতে? নার্সারি পাওয়া যায় সেটা তো আমিও জানি, কিন্তু নার্সারিটা কোথায়? কালকে বের হোস, দেখাবো নে। ঠিক আছে। এদিকে আরিফ নেওয়াজ অধরার রুমে এলো। অধরাকে কিছু নিয়ে চিন্তিত দেখে কাছে এসে জিজ্ঞেস করলো, কি নিয়ে এত ভাবছি? রুদ্র ভাই তখন যে কফি বানিয়ে খাওয়ানোর কথা বলো, সেটা নিয়ে। তুমি ছাড়া আমি তো কাউকে কফি বানিয়ে খাওয়াই না। একটা জিনিস অভ্যস্ত হয়ে গিয়েছি, সেটা কি করে পাল্টাবো? আরিফ নেওয়াজ মেয়ের পাশে বসে হেসে বলল, কাউকে খাও না, এখন থেকে খাওয়াবে। পারবো না। পারবে না কেন? সবাই কি বলেছে কফি খাবে? শুধু রুদ্র বলেছে প্রতিদিন 1 কাপ করে বানাও। কালকে থেকে না হয় 2 কাপ করে বানাবে। রুদ্রও তো জেদ ধরে আছে, আর তুমিও জেদ ধরে রয়েছ। অধরা অনীহা জানিয়ে বলল, পারবো না আব্বু। দরকার হলে উনি সারা জীবন কফি না খেয়ে থাকবে, আমার কি? আরিফ নেওয়াজ মেয়ের কপালে চুমু দিয়ে মোলায়েম কণ্ঠে বলেন, তোমার কিচ্ছু এসে যায় না, আমি বুঝতে পারছি, কিন্তু এতে কি বা হবে বলো মা? তুমি ওকে কফি বানিয়ে খাওয়াও,
ধরে নিও তোমার বাবা রাতে সেটা। অধরা জানে এখানে আর ওর কোনো কথা খাটবে না, বাবার কথাই শেষ কথা। শেষে অধরা মাথা নাড়িয়ে বলো, ঠিক আছে, তবে তোমাকে আগে, এরপরে ওনাকে। আচ্ছা। রাত তখন 9টা থেকে বেজে 47 মিনিট। সারাদিনে ব্যস্ততা শেষ করে সবাই যে যার যার মতো শুয়ে পড়েছে। আদ্র নিজের রুমে ব্যালকনিতে বসে বসে সোহার ছবি দেখছিল, আর এক হাতে ছিল সিগারেট। রুদ্র একটা দরকারে এই রুমে এলো, ছোট ভাই তো রুম, তাই আর নক করেনি। রুমে না পেয়ে সোজা ব্যালকনিতে চলে গেল। আদ্র তড়িঘড়ি করে ফোনটা পকেটে নিয়ে উঠে দাঁড়ালো। রুদ্র আদ্রর হাতে সিগারেট দেখে অবাক কণ্ঠে বলো, তুই সিগারেট খাস? আদ্র সিগারেটটা ফেলে দিয়ে বলো, ও আর কি, মাঝে মাঝে, সব সময় না। রুদ্র আদ্রকে একটু ভয় দেখাতে শক্ত কণ্ঠে বলো, আমি তোর বড় হয়ে সিগারেট খাই, আর তুই আমার ছোট হয়ে সিগারেট খাস? আদ্র আস্তে করে বলল, সরি ভাইয়া। রুদ্র হেসে বলল, যা পাগল, সরি বলতে হবে না, এমনি মজা নিলাম। খাস, সমস্যা নেই, আসলে একটা দরকার এসেছিলাম। হ্যাঁ বলো। ল্যাপটপের চার্জ হবে? আমারটা যে কই রেখেছি মনে করতে পারছি না। আদ্র বলল, হ্যাঁ চার্জ আছে, দাঁড়াও দিচ্ছি। রুদ্র আদ্র থেকে চার্জারটা নিয়ে বেরিয়ে গেল। যাওয়ার সময় অধরার রুমে দরজা টোকা দিয়ে গেল দুবার। অধরা বিছানা থেকে নেমে দরজা খুলে দাঁড়ালো। আশেপাশে কাউকে দেখতে না পেয়ে বড় অবাক হলো। এত রাতে কে নক করলো, আর নক করলে বা কোথায় হাওয়া হয়ে গেল? রুদ্র একটু উঁকি দিয়ে মুখ টিপে হাসলো। অধরা পুনরায় রুমে ঢুকে গেল। রুদ্র চার্জার দিয়ে ল্যাপটপ সে চার্জ দিবে, ঠিক তখন চোখে পড়ল ওর নিজের চার্জারটা সাইড টেবিলে কর্নারে পড়ে আছে। আদ্র চার্জার রেখে নিজেরটা দিয়ে চার্জ দিল। এরপর আদ্র চার্জার দিতে চলে গেল। আদ্র রুমে যেতে আবারও অধরা রুমের দরজা নক করে গেল। অধরা এবারও বের হলো, তবে কাউকে পেল না। এবার রেগে গেল অধরা, সেখানেই দাঁড়িয়ে রইল মিনিট 5। এরপর রুমে ঢুকে শব্দ করে দরজা লাগিয়ে দিল। রুদ্র আদ্র চার্জারটা দিয়ে বলল, আদ্র একটা প্র্যাঙ্ক করি। কার সাথে ভাইয়া? অধরা। অধরা কি নিয়ে প্র্যাঙ্ক করবো? ভূতের ভয় দেখাবো। আদ্র ফোঁস করে শ্বাস ছেড়ে বলল, হবে না ভাইয়া, অধরা ভূতের ভয় পায় না। রুদ্র অধরার কাঁধে হাত রেখে বলল, পায় না, এবার পাবে। কিন্তু ভূত সাজবে কে? কেন তুই? না ভাইয়া, আমি পারবো না। সোহাকে ডাকি, সোহা সাজবে। না তুই। কিন্তু? কোনো কিন্তু না, তুই সাজবি, ঠিক আছে? কি আর করার। আর যা, সোহাকে ডেকে নিয়ে আয়। তুমি বসো, যাচ্ছি। আদ্র সোহাকে ডেকে নিয়ে এলো। সোহার সাথে নিয়ে এসে সাদা একটা শাড়ি আর একটা সাদা ওড়না, ফেস পাউডার, কাজল, লিপস্টিক আর যা যা লাগে সব মেকআপ নিয়ে এলো। আদ্র অনেকবার না করেছে ভূতের সাজবে না, কিন্তু রুদ্র জোরাজুরিতে সাজতেই হলো। রুদ্র আর সোহা মিলে আদ্রকে ভূত সাজালো। এখন অধরাকে ডাকার পালা। রুদ্র, আদ্র আর সোহা ছাদে চলে এলো। আদ্র ভয় দেখাবে আর সোহা রুদ্রের ফোন দিয়ে ভিডিও করবে। দুজনে পজিশন মতো লুকিয়ে বলো। রুদ্র সোহাকে ফোনটা দেওয়ার আগে অধরাকে, অধরা ঘুমিয়ে পড়েছিস? না, ঘুমাবো। ও একটু ছাদে আয় না। হঠাৎ ছাদে কেন? একটু আয় না, বৃষ্টি আসবে একটু পরে, ওয়েদারটা সেই, সাথে তুই থাকলে আরো ভালো লাগবে। বেশি না, জাস্ট 10 মিনিট রিকোয়েস্ট করছি তোর কাছে। ঠিক আছে, আসছি। অধরা ফোনটা রেখে বিছানা থেকে নেমে দরজা খুলে বেরিয়ে গেল। এদিকে রুদ্র ওর ফোনটা সোহাকে দিয়ে ছাদের মাঝখানে এসে দাঁড়ালো। মিনিট 5 পর অধরা এলো। রুদ্র ওকে দেখে ডাকলো, এখানে আয়। অধরা রুদ্রের সামনে এসে দাঁড়ালো। ওদের মাঝে দূরত্ব তাও 2 হাত। রুদ্র এক পা এগিয়ে এসে পকেটে হাত গুজে দাঁড়ালো। মিটিমিটি হেসে হেসে অধরাকে বলে, আচ্ছা অধরা, আজকে সারা রাত ছাদে থাকবি আমার সাথে? তোর কাছে একটা কুপ্রস্তাব দিলাম। বৃষ্টি আসবে মনে হচ্ছে, এখনই চলে যেতে হবে। আর বলেছে সারা রাত থাকবে। বৃষ্টিতে ভিজে না হয় থাকলি। আর তোর কি মনে হয় তোকে ভিজতে দিব? অধরা কোমরে হাত দিয়ে বলল, তাহলে কি করতে শুনি? রুদ্র বাঁকা হেসে বলল, এই বুকে জড়িয়ে রাখতাম, বৃষ্টিকে ছুতে দিতাম না। অধরা মুখ ভেঙচিতে অন্যদিকে দাঁড়ালো। রুদ্র অধরার পিছনে দাঁড়িয়ে বলল, ভালোবাসি। অধরা সামনের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কাকে? আছে একজন। কে সে? আমাকে যা বলা যাবে নাকি? বিষয়টা তেমন না, সারপ্রাইজ থাকুক, জেনে যাবি। অধরা না বোঝার ভান করে বলল, আমি জানবো কি করে? রুদ্র জড়ানো গলায় বলল, বেশি সময় নিব না, জানিয়ে দেব তোকে। অধরা মনে মনে বলল, আমি জানি আপনি কাকে ভালোবাসেন, দেখা যাক কতদিন সময় নেয়। রুদ্র বলল, আমার দিকে ঘুরে দাঁড়া। তুই যদি অন্যদিকে হয়ে দাঁড়িয়ে থাকিস তাহলে তোকে এখানে এনে কি লাভ হলো? অধরা ঘুরে দাঁড়ালো, টুকটাক কথা বলতে শুরু করলো। রুদ্র অধরাকে ইশারা করতে আসতে বলল। আদ্র টিপ টিপ পায়ে অধরার পেছনে এসে দাঁড়ালো। রুদ্র অধরাকে
কথার মাঝে এমনভাবে ডুবিয়ে রেখেছে। এখন আদ্র ভয় দেখালো, ভয় পাবেই। আদ্র অধরার কাঁধে হাত রাখলো। অধরা চুপ হয়ে গেল রুদ্রর সামনে দাঁড়িয়ে। তাহলে কাঁধে হাত রাখলো কে? কথাটা ভাবতে ভাবতে পেছনে ফিরতে আদ্র দুহাত তুলে শব্দ করে ভয় দেখায়। অধরা ভয় পেয়ে চোখ মুখ খিচে বন্ধ করে সামনে রুদ্রকে জড়িয়ে ধরলো। আচমকা এমন হয় রুদ্র কিছু সেকেন্ড শক্ট হয়ে দাঁড়িয়ে রইল। পরক্ষণে আবার মুচকে হাসলো আদ্র। সেখানে থেকে চলে এলো সোহার কাছে। সোহাকে ফিসফিস করে বলল, এই নিচে চল, ওরা ওদের মতো থাকুক, ভিডিওটা এ পর্যন্ত রেখে চল। সোহা ভিডিও বন্ধ করে ফোনটা পাশে রেখে রুদ্রকে ইশারা করে দেখলো, তারপর আদ্রর সাথে চলে গেল। দুজনে দোতলায় এসে থামলো। আদ্র সোহাকে জিজ্ঞেস করলো, এই সোহা, মুখে লিপস্টিক, সাদা রং, এগুলো কি করে উঠাবো? এগুলো কি যাবে? যাবে, একটু দাঁড়াও, আমি আসছি। সোহা দৌড়ে চলে গেল। আদ্র সেখানে দাঁড়িয়ে রইল। আরমান নেওয়াজ বাইরে থেকে বাড়িতে এলেন। মেন দরজা বন্ধ করে সিঁড়ি বেয়ে উপরে উঠলেন। আর সামনে ভূত রূপে আদ্রকে দেখে একটু ছিটকে উঠলেন। আদ্র সাথে সাথে হাই তুলে বলল, বাবা, আমি আদ্র, ভয় পেও না, করতে এমন সেজেছি। আরমান নেওয়াজ কপাল কুঁচকে এগিয়ে এসে আদ্রকে ধরে বলেন, তুমি এমন হয়েছে কেন? আসলে ওই ট্রুথ ডেয়ার খেলছিলাম, সেখানে রুদ্র ভাই ভূত শাস্তি বলছিলেন। ও মাত্র যদি না বলতে আমি আদ্র, তাহলে আমি ভয়ে পেয়ে যেতাম। সোহা এলো, হাতের মেকআপ রিমুভ করার জিনিস। আদ্র সোহাকে বলল, এগুলো দিয়ে কি আবার মেকআপ করে দিবি নাকি? আরে এগুলো দিয়ে মেকআপ রিমুভ হবে, তোমার মুখে লিপস্টিক মেকআপ উঠিয়ে দেব। ও আরমান নেওয়াজ বলে, যাই করো একটা রুমে গিয়ে করো, না হলে কেউ এসে দেখলে হইচই বাড়িয়ে দেবে। আদ্র বলল, ঠিক বলছো। এই আমার চলো এদিকে। অধরা ভয় পেয়ে রুদ্রকে শক্ত করে ধরে আছে। রুদ্র কিছু বলছে না, বলতে হয়তো চলে যাবে, থাকুক না এই বুকে যতক্ষণ থাকতে পারে। রুদ্র আরও মিনিট 5 কোনো কথা ছাড়াই দাঁড়িয়ে রইল। অধরা তখনও রুদ্রের শার্ট খামচে ধরে থরথর করে কাঁপছে। রুদ্র হাতটা উঁচিয়ে অধরার মাথায় রাখলো, কোমল কণ্ঠে শুধালো, অধরা, ভূত চলে গিয়েছে? ভয় পাস না, অধরা আমতা আমতা করে বলল, চলে গিয়েছে? উফ, কি রকম দেখ। আর ভয় নেই। অধরা চোখ পিটপিট করে তাকালো। রুদ্রের বুকে নিজেকে দেখে ছিটকে দূরে সরে এলো। আশেপাশে তাকে দেখতে দেখতে আবার এক পা এগিয়ে এসে বলল, কোন দিন ভূতের ভয় পাই না, আজকে না ভয় পেয়ে গিয়েছি। কিন্তু ভূত বলতে তো কিছু নেই। তাহলে? রুদ্র তালে তাল দিয়ে বলল, আদ্র ভয় দেখিয়েছে। অধরা রেগে গিয়ে বলল, আজকে তো আদ্র ভাইয়ের খবর করে ছাড়বো। বলে হনহন করে চলে যেতে রুদ্র পেছন থেকে অধরা হাত ধরল। অধরা পেছনে ফিরে বলল, কি হলো, হাত ধরলেন কেন? যেতে দিন। এখন কি আদ্রকে মারতে যাবি? মারবো না তো কি করব? কতটা ভয় পেয়েছি আমি। মারতে হবে না, এখন রুমে যাবি, যা করা সকালে। কিন্তু রুদ্র দাঁত চেপে বলল, আবার বেশি কথা বলিস, যা রুমে যা। অধরা পিট করে তাকিয়ে চলে গেল। রুদ্র ফোনটা হাতে নিয়ে অধরাকে উদ্দেশ্য করে বলল, তোর পেছনে আসছি, যদি অন্য রুমে যেতে দেখছি তাহলে আমার রুমে নিয়ে যাব। অধরা বিড় করে বকতে বকতে নিজের রুমে চলে এলো। এদিকে সোয়া আদ্র মেকআপ রিমুভ করছে আর হাসছে। আদ্র রেগে গিয়ে বলল, হাসি থামাবি? ভালো লাগছে না কিন্তু। ঠিক আছে, হাসবো না, তবে তোমাকে লিপস্টিক পরে ভালোই লাগছে, বলে আবার খিলখিল করে হেসে উঠল সোহা। আদ্র উঠে দাঁড়িয়ে বলল, আয়, আমার ঠোঁট থেকে তোর ঠোঁটে একটু দিয়ে দিই, তোকেও ভালো লাগবে। রুদ্র রুমে ঢুকতে ঢুকতে বলল, সি সি সি, শেষমেশ তোরা। সোহা পিছনে ফিরে রুদ্রকে দেখে ঘাবড়ে গিয়ে আদ্রর দিকে তাকালো। আদ্র ঠাস করে কি ঠোঁট কাটা কথা বলে ফেলল। ওর কথাটা বলা ঠিক হয়নি। এই মুহূর্তে আদ্র সোহাকে তাড়া দিয়ে বলল, তুই তোর রুমে যা, বাকিটা আমি দেখে নেব। সোহা মাথা নিচু করে চলে গেল। রুদ্র গম্ভীর দৃষ্টিতে তাকে আদ্রর দিকে এগিয়ে এলো। আদ্রকে বলল, যা বলার আজই বলছিস, এরপর যেন এমন বিহেভ করতে না দেখি। আদ্র মাথা চুলকে বলল, আসলে ওইভাবে বলিনি কথাটা, ও অনেকক্ষণ ধরে হাসছিল তাই রাগ করে বলে ফেলেছি। রুদ্র শক্ত গলায় বলে, যেভাবে বলছিস না কেন, এখন যদি আমিনা এসে অন্য কেউ আসতো তখন? আদ্র দৃষ্টি নিচে নামে বলল, সরি ভাইয়া, আর হবে না। রুদ্র তপ্ত শ্বাস ছেড়ে চলে গেল। যা বলতে এসেছিল
তার বলল না। গল্পের অংশটুকু ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আপনার মূল্যবান মতামতটি জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন গল্পের অংশের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।